আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরি সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান নিয়ে ইতিপূর্বে ৬টি ভিডিও তৈরি করেছি। আজকে এই সংক্রান্ত আমার ৭ম ভিডিও। তো যাই হোক, আমি আমার ভিডিওগুলো তৈরি করা তখনই মনে করি সার্থকতার রূপ নেয়, যখন আমার কাছে সারা বাংলাদেশ থেকে ১৯৯১ সাল থেকে শুরু করে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষকবৃন্দ ফোন করেন এবং ভিডিওগুলো দেখে কিছু বিষয় বুঝতে পারেন, এই বিষয়গুলো জানান এবং যারা হতাশাগ্রস্ত রয়েছেন আমার ভিডিওগুলো দেখে তাদের হতাশা মুক্ত হয়। সহকর্মীবৃন্দ, আপনাদের কাছ থেকে এতটুকু বক্তব্য শুনেই আমি খুশি। আপনারা দোয়া করবেন, আমি সবসময়ই আপনাদের পক্ষে কথা বলবো। নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা ২০১১ নিয়ে আমি এ পর্যন্ত অসংখ্যবার কথা বলেছি। তারপরেও আজকে আবার আমি পুনরায় এই বিষয়টি নিয়ে কিছু কথা বলছি। আমি আবারও বলি, এই বিধিমালায় স্পষ্টভাবে লেখা রয়েছে, জুডিশিয়াল সার্ভিসের সদস্য ব্যতীত সকল নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য। তার মানে বিধিটি সকলের জন্যই প্রযোজ্য, সে কর্মকর্তা হোক বা কর্মচারী হোক। অর্থাৎ জুডিশিয়াল সার্ভিস ব্যতীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা কর্মচারীর জন্য নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা ২০১১ প্রযোজ্য। এই বিধিমালার ৪ নম্বরে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণের জন্য যে বক্তব্যটি রয়েছে, সেই বিধিমালা ৪-এর ধারা ১-এর উপধারা খ নিয়ে আমি একটি কথা বলবো। আমার অনেক সহকর্মী বৃন্দ অলরেডি বারবার বলেন যে যারা আমরা সর্বশেষ নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ ২০০৯ সাল থেকে ২০১১ সালে যে সমস্ত শিক্ষকবৃন্দ যোগদান করেছেন, তাদের মেধা তালিকা অনুসারে জ্যেষ্ঠতা তালিকা তৈরি করলে অনেক সমস্যা সমাধান হবে। আমি বিষয়টি ইতিপূর্বে অসংখ্যবার বলেছি, তারপরেও আজ আবার সবার উদ্দেশ্যে পুনরায় বলতে চাই যে যেহেতু আমাদের সবগুলো সাবজেক্টকে একসাথে করে গ্রেডেশনের তালিকা তৈরি করা হচ্ছে, অর্থাৎ আমার একই তালিকায় যেহেতু সকল সাবজেক্টের শিক্ষক থাকছেন, যেমন বাংলার শিক্ষক থাকছেন, আবার সেই তালিকায় গণিতের শিক্ষক থাকছেন। তো একটু চিন্তা করে দেখুন, আমাদের যে মেধা তালিকাটি রয়েছে, সে মেধা তালিকা তৈরি করা হয়েছে বাংলার জন্য আলাদা মেধা তালিকা, গণিতের জন্য আলাদা মেধা তালিকা। আমরা জানি যে বাংলা বিষয়ে চাকরি হওয়ার জন্য যত নাম্বার পেয়ে চাকরি হয়েছে, গণিতের জন্য হয়তোবা তার চেয়ে বেশি নাম্বার পেতে হয়েছে বা কম নাম্বার পেতে হয়েছে। কারণ বাংলায় যারা পরীক্ষা দিয়েছে তার সাথে গণিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের মাঝে কোনো কম্পিটিশন হয়নি। সুতরাং বাংলার মেধা তালিকা এবং গণিতের মেধা তালিকাকে একসাথে করে কখনো জ্যেষ্ঠতার তালিকা তৈরি করা যায় না। সহকর্মী বৃন্দ, মেধা তালিকার আলোকে শুধুমাত্র তখনই জ্যেষ্ঠতার তালিকা তৈরি করা সম্ভব যদি কেবলমাত্র বিষয় ভিত্তিক জ্যেষ্ঠতা তালিকা তৈরি করা হয়, যেমনটি কলেজে রয়েছে। যেমন যদি শুধুমাত্র বাংলার জন্য আলাদা মেধা তালিকা তৈরি জ্যেষ্ঠতা তালিকা তৈরি করা হয়, গণিতের জন্য আলাদা জ্যেষ্ঠতা তালিকা তৈরি করা হয়, একইভাবে সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা জ্যেষ্ঠতা তালিকা তৈরি করা হয়, তাহলে শুধুমাত্র মেধা তালিকার ভিত্তিতে জ্যেষ্ঠতা তালিকা তৈরি করা সম্ভব। কিন্তু যদি সবগুলো সাবজেক্টকে একসাথে করে মেধা তালিকা তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে এভাবে জ্যেষ্ঠতা তালিকা তৈরি করা সম্ভব নয়। তো যাই হোক সহকর্মী বৃন্দ, তাহলে যদি মেধা তালিকা অনুসারে না তৈরি করা হয়, তাহলে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেখা আছে পারস্পরিক জ্যেষ্ঠতা
বয়সের জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে। বয়সের জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে। আমরা ইতিপূর্বেও বলেছি 2011 সালের মে মাসে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। তাই আমরা 2011 সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ক্ষেত্রে অবশ্যই নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা প্রয়োগের কথা স্পষ্টভাবেই বলছি। কিন্তু সরকারের অন্যান্য অধিদপ্তরের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাওয়া যায় অন্যান্য অধিদপ্তরে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকলের ক্ষেত্রেও নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালাটি প্রয়োগ হয়েছে। যেমন বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রেডেশনের তালিকার কাজ চলতেছে। সেখানে 1994 সাল, 1995 এবং 96 সালে যে সমস্ত শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা 2011 আলোকে জ্যেষ্ঠতা তালিকা তৈরি করা হয়েছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে এমন নয় যে শুধুমাত্র জ্যেষ্ঠতা নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী পদোন্নতি বিধিমালা প্রণয়নের পরবর্তী সময় যে সমস্ত শিক্ষক যোগদান করেছেন তাদের ক্ষেত্রে নয়, বরং তার পূর্বেও যে সমস্ত শিক্ষক যোগদান করেছেন তাদের ক্ষেত্রেও নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা 2011 প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে একটি কথা বলতে চাই যে সর্বশেষ একটি বিধিমালা পাশ হওয়ার পরে সেই বিধিমালার রহিতকরণ অংশে স্পষ্টভাবেই লেখা থাকে যে পূর্ববর্তী যে বিধিমালাই ছিল সকল বিধিমালা এই বিধিমালার কারণে বাতিল বলে গণ্য। যাই হোক সহকর্মী বৃন্দ, তার মানে একটি কথা আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানকৃত সহকারী শিক্ষকদের গ্রেডেশনের তালিকা মেধা তালিকার ভিত্তিতে করা সম্ভব নয় এবং নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা 2011 আলোকে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা বয়সের ভিত্তিতেই নির্ধারণ করতে হবে, যোগদানের তারিখের ভিত্তিতে নয়। কেন যোগদানের তারিখের ভিত্তিতে নয় বিষয়টি স্পষ্ট করার জন্য ইতিপূর্বে আমি আমার ভিডিওতে অসংখ্য উদাহরণ যোগ করেছি। যাই হোক, আশা করি সবাই বিষয়টি ভালোভাবেই নেবেন। সহকর্মী বৃন্দ, আমি আমার পূর্বের অনেক ভিডিওতে এই বিষয়টি স্পষ্টভাবেই বলেছি। সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে প্রমোশন পাওয়ার জন্য যে কন্ডিশন দেওয়া আছে সেখানে শুধু বলা আছে সহকারী শিক্ষক হিসেবে 8 বছর চাকরি করতে হবে এবং বিএড সম্পূর্ণ করতে হবে। সময়ের কথা উল্লেখ নেই, কিন্তু যেহেতু নিয়োগ বিধিতে 5 বছরের মধ্যে বিএড এর কথা উল্লেখ আছে, এ সংক্রান্ত আমি দুইটি কথা খুব স্পষ্টভাবে বলতে চাই। হ্যাঁ, আমি ওই সমস্ত শিক্ষকদের আরো ভালোভাবে বলতে চাই যে যারা প্রতিষ্ঠান থেকে অনুমোদন না পাওয়ার কারণে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে পারেননি তারা নিজেদেরকে কখনোই দুর্বল ভাববেন না। আপনি কিন্তু বিএড ডিগ্রিটি ঠিকই অর্জন করেছেন। এমন তো নয় যে আপনি বিএড ডিগ্রি অর্জন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, বিএড ডিগ্রি অর্জন করতে পারেননি তা নয়। আপনি বিএড ডিগ্রি অর্জন করেছেন এবং ভালো ফলাফল নিয়ে বিএড ডিগ্রিটি অর্জন করেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি টোটাল পয়েন্টটাকে দুইটা ভাগে ভাগ করি, একটি হচ্ছে বিএড ডিগ্রি অর্জন, আরেকটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনি কিন্তু তার অর্ধেক অংশ পুরোপুরি সম্পূর্ণ করেছেন, অর্থাৎ আপনার বিএড ডিগ্রিটি অর্জিত হয়েছে, কিন্তু সেটি 5 বছরের মধ্যে হয়নি। এই 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জিত না হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের সাথে জড়িত, সেটি আপনার সাথেও জড়িত এবং কর্তৃপক্ষের সাথে জড়িত। আপনার সাথে জড়িত হচ্ছে যে আপনার যদি কোনো কারণে ডেপুটেশন দেওয়া হয় তাহলে ডেপুটেশনের তালিকা থেকে আপনার নাম বাতিল যদি করে থাকেন সেটা হচ্ছে আপনার সাথে জড়িত। কিন্তু আপনাকে যদি 5 বছরের মধ্যে ডেপুটেশনের তালিকাভুক্ত না করে থাকেন তাহলে সেটার সাথে কর্তৃপক্ষ জড়িত। সুতরাং 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করা এবং না করা বিষয়টির সাথে কর্তৃপক্ষ জড়িত রয়েছে। আর আমি পূর্বের ভিডিওতে বলেছি, আজকে আবার স্পষ্টভাবে বলছি, কখনোই যারা 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করেননি তারা নিজেদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন না করার জন্য চাকরির বিধিমালা অনুসারে যথাযথ কর্তৃপক্ষ তাদেরকে শোকজ করার বিধি আছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোনো দণ্ড, যে কোনো লঘুদণ্ড গুরুদণ্ড, অর্থাৎ এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যে সিদ্ধান্তের কারণে সে সাফারার হবে, অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হবে, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই তাকে শোকজ করতে হবে। তাহলে যেহেতু 5 বছরের মধ্যে বিএড ডিগ্রিটি অর্জিত হয়নি সেক্ষেত্রে তাকে শোকজ করা উচিত ছিল। হ্যাঁ, সে তার শোকজের জবাবে কি কারণে সে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রিটি অর্জিত হতে পারেনি সেটা কর্তৃপক্ষকে জানাতে সফল হলে তার পক্ষে কর্তৃপক্ষ যেতে বাধ্য,
আর যদি ব্যর্থ হয় তাহলে তার জন্য আদালত রয়েছে। সুতরাং 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জনের বিষয়টির ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্তই গ্রহণ করেননি। কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কাউকে শোকজও করেননি। কিছু সহকর্মী আমাকে জানিয়েছেন যে যে সমস্ত চাকরিতে ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে প্রমোশন পেতে হয়, সে সমস্ত চাকরির ক্ষেত্রে যদি কেউ ডিপার্টমেন্টাল পরীক্ষায় উন্নীত না হয় তাহলে তার পদোন্নতি হয় না। হ্যাঁ, আমি বিষয়টি মেনে নিলাম। সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল পরীক্ষায় তাকে পাশ করতে হয়, কিন্তু কিরকম? সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পাশ না করতে পারে, পরবর্তীতে যদি সে পাশ করে, তার জন্য তো তাকে সাফারার হতে হয় না। হ্যাঁ, কিন্তু আমাদের তো ঠিক তাই। আমাদের ক্ষেত্রে আমরা বিএড ডিগ্রিটি অর্জন যে করি নেই তা তো নয়। আমরা খুব ভালো ফলাফল নিয়ে বিএড ডিগ্রি অর্জন করেছি। হ্যাঁ, খুব ভালো ফলাফল নিয়ে বিএড ডিগ্রিটি অর্জিত হয়েছে। কিন্তু শুধু সমস্যা হয়েছে সেটা 5 বছরের মধ্যে অর্জিত হয়নি। হ্যাঁ, আমি আমার পূর্বের ভিডিওতে এই কথাটা স্পষ্টভাবে বলেছি যে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রিটি যে অর্জিত হলো না, তাহলে বিএড ডিগ্রি অর্জিত না হওয়ার কারণে আমরা আমাদের সময়টা কি করেছি? আমরা ওই 5 বছরের মধ্যে একটি বছর, যে বছরটি বিএড ডিগ্রি অর্জন করার কথা, আমরা তো সেই একটি বছর আমাদের প্রতিষ্ঠানকেই দিয়েছি। সুতরাং আমরা আমাদের সময়টাকে রাষ্ট্রের কাজেই দিয়েছি। আর রাষ্ট্রের কাজে যদি কেউ সময় দেয়, তাহলে রাষ্ট্র তার প্রতি যে কোনো ব্যাপারে মার্সি দেখিয়ে সাধারণ ক্ষমা দেখিয়ে যেতে পারে। যে কোনো ব্যাপারে রাষ্ট্র তার পক্ষে পজিটিভ সিদ্ধান্ত নিতে পারে। আর যদি কোনোভাবে রাষ্ট্র তার পক্ষে পজিটিভ সিদ্ধান্ত না নেয়, তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধরের কাছে আবেদন করার মাধ্যমে সাধারণ ক্ষমা অর্জন করে নেওয়া যায়। সে বিধিবিধানও রয়েছে। সুতরাং যাদের 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জিত হয়নি, তারা নিজেদেরকে এতটা দুর্বল ভাবার কোনো কারণ নেই। অবশ্যই আমাদের জন্য অনেক রাস্তা খোলা রয়েছে। সহকর্মী বৃন্দ, আমাদের আইনি প্রক্রিয়াটি এখনো শেষ হয়নি। আমরা খুব ভালোভাবেই জানি বিএড সংক্রান্ত মামলাটি উচ্চ আদালতে চলমান রয়েছে। সেই মামলায় ইনশাল্লাহ ফলাফল আমাদের পক্ষে আসবে, আমরা সেটাই আশাবাদী। আর যদি আমাদের পক্ষে ফলাফল না কোনো কারণে আসে, তাহলেও যেহেতু রাষ্ট্রের জন্য সময় দিয়েছি, আমরা আমাদের সময়টি রাষ্ট্রকে দিয়েছি। বিএড না করে সেই সময়টি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কাজে লাগিয়েছি। সুতরাং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধরের কাছে প্রমার্জন চেয়ে আবেদন করে আমরা এর জন্য প্রমার্জন নেওয়ার সুযোগও আমাদের জন্য। যারা 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে পারেনি, গ্রেডেশনের তালিকা থেকে তাদের নামটি বাদ রেখে হয়তো কর্তৃপক্ষ এমন বিষয়টি বুঝাতে চেয়েছেন যে 5 বছরের মধ্যে বিএড সম্পূর্ণ না করার পেছনে শুধুমাত্র সহকারী শিক্ষকরাই দায়ী। না, এই বিষয়টি একেবারেই ভুল। যেহেতু বিষয়টি কর্তৃপক্ষের অনুমোদনের সাপেক্ষে হয়, সুতরাং কর্তৃপক্ষ কখনোই তাদের এই দায় এড়িয়ে যেতে পারবে না, কখনোই তারা এটা বাদ দিতে পারবে না। এই বিষয় নিয়ে যে যেহেতু কর্তৃপক্ষের যথাযথ অনুমোদনের মাধ্যমেই বিএড ডিগ্রি অর্জনের জন্য যেতে হয়, সুতরাং অবশ্যই এখানে কর্তৃপক্ষের দায় আছে। আর আশা করি অবশ্যই একটি নির্দিষ্ট সময় পরে হলেও, আজ হোক কাল হোক, একটি সময় অবশ্যই কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারবেন যে হ্যাঁ, বিএড ডিগ্রি অর্জনের জন্য কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন আছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই, অনুমোদনের মাধ্যমে বিএড ডিগ্রি অর্জন করতে হয়। এবং আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের ইচ্ছে ছাড়াও যে আমরা চলতে পারি না। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সব, যাকে বলা হয় যে হেড, অর্থাৎ হেডমাস্টার, সে হচ্ছে সর্বে সর্বা, একটা প্রতিষ্ঠানের সব। সুতরাং তার ইচ্ছা ছাড়াও যে সেই প্রতিষ্ঠান থেকে কেউ একজন বিএড ডিগ্রি অর্জন করতে পারেনি, ইনশাল্লাহ আশা করি কর্তৃপক্ষ বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আমরা সেই সময়টি আসার প্রতীক্ষায় থাকলাম, সেই শুভ সময়টি যখন যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি পুরোপুরি ভাবেই উপলব্ধি করতে পারবেন এবং আমাদের পক্ষেই কথা বলবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।